নমস্কার, আমার নাম শান্তনু কানন্দ। আমি অ্যাস্ট্রোলজির উপরে আজকে যে বিষয়টা বলতে চাই, অ্যাস্ট্রোলজির প্রধান যে 9টা গ্রহ, এই 9টা গ্রহর উপরে আমরা মানুষের জীবনে 9টা গ্রহের ফেরেই ঘোরে, কিন্তু বাস্তবে এই 9টা গ্রহের কোনোটারই নিজস্ব আলো নেই। একমাত্র সূর্যের নিজস্ব আলো আছে। তো আমরা জানি যে গ্রহকে আলো দিয়ে গ্রহকে উজ্জীবিত করে নক্ষত্র। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে টোটাল 27টা নক্ষত্র আছে। তো আজকে আমি এই নক্ষত্র এবং গ্রহের যে কম্বিনেশান, সেই বিষয়ে দু একটা কথা বলতে চাই। যে আমরা যখন কোনো কুণ্ডলী দেখি বা চার্ট দেখি কোনো জাতক বা জাতিকার, হয়তো দেখলাম যে তার চার্টে কোনো একটা গ্রহ নিচস্থ হয়ে আছে বা উচ্চস্থ হয়ে আছে, এবং এইটা দেখেই আমরা কিন্তু তার সমাধানে চলে আসি বা রেমেডিতে চলে আসি যে এই গ্রহটা তার ভালো বা এই গ্রহটা তার খারাপ। এবং এই বেসিসে আমরা হয়তো বিভিন্ন সময় দেখি যে কখনো কোনো অ্যাস্ট্রোলজার স্টোন, একটা নেগেটিভ গ্রহ যেটা আমার চার্টে নিচস্থ হয়ে আছে, তার উপর বেস করে আমাকে হয়তো স্টোনটা দিয়ে দিল যে আপনার মঙ্গলটা খারাপ, আপনি প্রবাল ধারণ করুন, বা আপনার শনি খারাপ, আপনি নীলা ধারণ করুন। কিন্তু যখন এই বিষয়ে পড়াশোনা করার সময় আমি দেখলাম, রিসার্চের সময়, যে বাস্তবে লেখা আছে অন্য জিনিস। কি না, লেখা আছে যে যে গ্রহটা কারোর চার্টে নিচস্থ অবস্থায় থাকে সেটা কখনোই ধারণ করা উচিত নয়, সেটা দান করা উচিত। আর যে গ্রহটা কারোর চার্টে উচ্চ অবস্থায় আছে সেটা ধারণ করা উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ উল্টো পথে আমরা কিন্তু মিসগাইড হচ্ছি। এবার আসি নক্ষত্রের কথায়। আমরা শুধু 9টা গ্রহকে বিশ্লেষণ করি এবং তার বেসিসেই সমাধান করি, কিন্তু একবারও ভেবে দেখি না যে গ্রহকে আলো দান করে বা গ্রহকে পাওয়ার বুস্ট করতে পারে একমাত্র নক্ষত্র। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ যেমন আছে, 27টা নক্ষত্র আছে। প্রতিটা নক্ষত্রের আবার 4টে করে চরণ আছে। তো যদি আমরা 9টা গ্রহ এবং 12টা রাশি এর সঙ্গে 27টা নক্ষত্র এবং তার 4টে চরণকে কম্বাইন্ডলি আলোচনা করে বা কম্বাইন্ডলি বিচার করে তারপর একজন জাতক বা জাতিকার সমাধানে আসতে পারি, সেটা অনেক ফলপ্রসূ হবে তার জীবনে। তো আমাদের প্রত্যেকেরই একটা জন্ম নক্ষত্র থাকে 27টা নক্ষত্রের মধ্যে। তো সবসময় যে জন্ম নক্ষত্রটা হয় তার 27তম নক্ষত্র আমাদের অতিমিত্র নক্ষত্র রূপে বিবেচিত হয়। অর্থাৎ এই অতিমিত্র নক্ষত্র আমাকে এই জীবনে সব কিছু দেবে বলে এসেছে, আমার সমস্ত উপকারে লাগবে বলে এসেছে। এবং এই অতিমিত্র নক্ষত্রের একজন দেবতা থাকেন, তার একটা সিম্বল থাকে, প্রতীক থাকে, তার একটা প্রাণী থাকে, যে প্রাণীটাকে আমরা যদি খাওয়াই তাহলে আমাদের জীবনে অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে। তার একটা গাছ থাকে, যে গাছটাকে আমরা যদি রেগুলার জল দিয়ে বড় করে তুলতে পারি তাহলেও আমাদের জীবনে অনেক উপকার হতে পারে। এবং সেই অতিমিত্র নক্ষত্রে যদি কোনো গ্রহ বসে থাকে তখন সেই গ্রহের জেমস্টোন আমাদের কিন্তু ধারণ করলে কোনো সমস্যা নেই, বরঞ্চ আরও ফলপ্রসূ হবে, আরও উপকারে লাগবে। তো এতটা ডিপলি স্টাডি করে তবে জেমস্টোন মানুষের হাতে নেওয়া উচিত। এমনটা নয় যে কোনো চার্টে কোনো গ্রহ খারাপ অবস্থায় আছে বা উচ্চ অবস্থায় আছে, আমরা তার নক্ষত্র বিশ্লেষণ না করেই সেই গ্রহটাকে আমরা পর্যালোচনা করতে পারি না। এই 27টা নক্ষত্রকে টোটাল 3টে ক্যাটাগরিতে আমরা যদি ভেঙে নিই তাহলে প্রতিটা ক্যাটাগরিতে 9টা করে নক্ষত্র পড়বে। তো আমরা জানি 9টা গ্রহ আছে, তো সেই বেসিসে এক একটা গ্রহের আন্ডারে 3টে করে নক্ষত্র ধার্য করা আছে। অবশ্যই এখানে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও আছে, সেটা আমি আজকে বলে ভিডিওটাকে বিস্তারিত করছি না। একটা গাণিতিক হিসাবও আছে যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত থাকলে
সেই নক্ষত্রটা সেই গ্রহের সেই রাশি। এই যে রাশি, যে আমার রাশি কী বা তার কারোর রাশি কী, না চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্র ধরে একজন জাতক বা জাতিকার রাশি নির্ণয় হয় আমাদের হিন্দু বৈদিক শাস্ত্রে। তাহলে নক্ষত্রের ভূমিকা অনেকটাই। এবং আমরা যে দেখি যে মানুষের দশা স্টার্ট হয়, যার যে কোনো দশা থেকে তার সময় শুরু হতে পারে, তার জন্ম থেকে, এবং পরপর দশাগুলো চেঞ্জ হয়। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দশা, প্রত্যেকটা নক্ষত্র ধরে তার একটা সিরিয়াল আছে, সেই সিরিয়াল মেনটেন করে চলতে থাকে। সবার প্রথমে কেতুর দশা স্টার্ট হয়, তারপর শুক্রের দশা, তারপর সূর্যের দশা, চন্দ্রের দশা, মঙ্গলের দশা, রাহুর দশা, বৃহস্পতির দশা, শনির দশা, বুধের দশা। এবারে যে জাতক বা জাতিকা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, হতে পারে সে হয়তো মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। মঙ্গলের 3টে নক্ষত্র আছে, প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে, এইভাবেই 9×3 27টা নক্ষত্র আছে। তো মঙ্গলের যে নক্ষত্র আছে সে মৃগশিরা হতে পারে, ধনিষ্ঠা হতে পারে, যে কোনো। তো যে নক্ষত্রে কেউ জন্মাচ্ছে সেইখান থেকে তার দশা স্টার্ট হচ্ছে, মঙ্গলের দশা, এবং তার একটা টাইম পিরিয়ডে আছে যে কোন দশাটা কত বছর স্টে করবে। তো সেই নক্ষত্র ধরে দশা এবং তারপর অন্তর্দশা, সেটাও কিন্তু এই নক্ষত্রের সিরিয়াল মেনটেন করে হয়। অন্তর্দশার পরে প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, অতি সূক্ষ্ম দশা, প্রত্যেকটা দশাই কিন্তু নক্ষত্রের সিরিয়াল ওয়াইজ হতে থাকে। তো আমরা মেন যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের জন্ম নক্ষত্র শুধু দেখলে হবে না, আমাদের যে 9টা গ্রহ, প্রতিটা গ্রহ কোনো না কোনো নক্ষত্রের আন্ডারে আছে। দেখা গেল শনি হয়তো বৃহস্পতি নক্ষত্রে আছে, কারোর জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি হয়তো শনি নক্ষত্রে আছে। তো এখান থেকে মানুষের প্রফেশন কী লাইনে তার যাওয়া উচিত, তার পড়াশোনা কেমন যাবে, তার ম্যারেজ লাইফ কেমন থাকবে, তার চাকরি জীবন কেমন থাকবে, তার অর্থ কতটা থাকবে, এই 27টা নক্ষত্রের যে 3টে ক্যাটাগরি আমরা ভাগ করছি 9টা করে, এর মধ্যে আমাদের 3টে নক্ষত্র, প্রত্যেকের জন্মছক অনুযায়ী 3টে নক্ষত্র আমাদের শত্রু হয়, মানে আমাদের বিপদ বা বধ এই অবস্থায় থাকে। এবং সেই নক্ষত্রে যদি কোনো গ্রহ থাকে সেটা আমাদের খারাপ ফল দেয়। আর যে নক্ষত্রে, যে গ্রহ অতিমিত্র নক্ষত্র বা মিত্র নক্ষত্রে থাকে বা সম্পদ নক্ষত্রে থাকে, সম্পদ নক্ষত্র অর্থাৎ আমাদের জন্ম নক্ষত্রের জাস্ট আফটার, পরের নক্ষত্রটাই হচ্ছে আমাদের সম্পদ নক্ষত্র। তো সম্পদ মানে আমাদের ওয়েলথ বোঝায়। তো সেই নক্ষত্রে যে গ্রহ থাকবে সে সবসময় আমাদেরকে কিন্তু সম্পদ দান করবে। তো এই জন্য নক্ষত্রের অ্যানালিসিসটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষ যদি তার নক্ষত্রের সঙ্গে গ্রহের কম্বিনেশনটা বুঝতে পেরে যায়, তাহলে কিন্তু তার জন্মছক দেখতে লাগবে না। এইখান থেকেই তার রেমেডি বেরিয়ে আসবে যে প্রাকৃতিকভাবে সে কী কী করলে, সবই প্রকৃতির হাতের খেলা। আমরা যে জন্মাচ্ছি, আমরা যে মারা যাচ্ছি, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে কাজ করছি, প্রত্যেকটাই প্রকৃতির মধ্যে। তো প্রকৃতিতেই এর কিন্তু সমাধান লুকিয়ে আছে। কোন জিনিসটা দান করা উচিত, কোন জিনিসটা দান করা উচিত না। অনেকে দেখেছি যে কাউকে জামা কাপড় দান করে দিচ্ছে, জামা কাপড় শুক্র গ্রহকে ইন্ডিকেট করে। দেখা গেল তার শুক্র ভালো অবস্থায় আছে চার্টে, বা ভালো নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, সেই জাতক বা জাতিকা হয়তো বেখেয়ালেই কাউকে দুস্থ বা গরিব দুঃখীকে হয়তো জামা কাপড় বস্ত্র দান করছে। এতে কিন্তু তার শুক্রটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ তার শুক্রটা হয়তো দান করার অবস্থায় ছিল না, তার শুক্রটা হয়তো পজিটিভ ছিল, গুড নক্ষত্রে ছিল। সেক্ষেত্রে তার শুক্রকে ধারণ করা উচিত ছিল। তো আমাদের সবসময় কি আমরা মনে করবো যে শত্রুকে আমরা দূরে সরিয়ে রাখবো, আর মিত্র অতিমিত্রকে আমরা আমাদের মধ্যে ধারণ করবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের জন্ম নক্ষত্রের সাপেক্ষে তার 27তম নক্ষত্র বা অর্থাৎ তার আগের নক্ষত্রটাকে আমরা যদি আমাদের জীবনে অ্যাক্টিভেট করতে পারি, তার প্রত্যেকটা নক্ষত্রের একজন ডিটি হয়, মানে দেবতা হয়, তার একটা তত্ত্ব হয়, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, বিভিন্ন রকম তত্ত্ব আছে, 5টা এলিমেন্ট আছে আমাদের বৈদিক শাস্ত্রে। বা তার একটা বৃক্ষ আছে, গাছ আছে, সেই গাছটাকে যদি আমরা পুজো করতে পারি, জল দিতে পারি, এবং সেই নক্ষত্রের কিছু এলিমেন্ট আছে, সেটা যদি আমরা আমাদের কাছে রাখতে পারি, তার বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্রটা যদি আমরা জপ করতে পারি রেগুলার,
আমাদের টোটাল 27টা নক্ষত্র আর এক চাঁদ পৃথিবীকে 27 দিনেই একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ চাঁদের এই উপবৃত্তাকার কক্ষপথে এই 27টা নক্ষত্র পড়ে। তাই জন্যই 27 দিনে চাঁদ পৃথিবীর চারপাশে এক পাক করে একবার ঘোরে, আর 27টা নক্ষত্র কভার হয়ে যায়। প্রতিটা নক্ষত্রে 4টে করে চরণ হয়, তাহলে 27 গুণিতক 4 108। এই জন্য বলা হয় যে কোনো মন্ত্র যখন 108 বার জপ করা হবে তখন কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা কভার করে নিতে পারবো, কারণ 27 একটা নক্ষত্র, 27টা নক্ষত্র আর 4টে চরণ পুরোটা কভার হয়ে যাচ্ছে একটা মন্ত্রকে 108 বার জপ করলে। আবার অন্যদিকে 12টা রাশি, 9টা গ্রহ, এই গুণফলটাও কিন্তু 12 নয় 108 হচ্ছে। তো 108-এর আলাদা একটা মহিমা আছে। যাই হোক, তো এইভাবে আমরা কিন্তু দেখলাম যে গ্রহ এবং নক্ষত্রের ভেতরে অনেক ডিপ স্টাডি আছে, ডিপ সায়েন্স আছে, যেটা ওপর থেকে একটা চার্টের শুধুমাত্র গ্রহের অবস্থান বা কোন হাউসে গ্রহটা বসে আছে বা নেগেটিভ ফল দেবে কি পজিটিভ ফল দেবে, এটা কিন্তু ওপর থেকে অত সহজে বোঝা যায় না যতক্ষণ না তার নক্ষত্র অ্যানালাইসিস বা নক্ষত্র বিশ্লেষণ সম্পূর্ণ হচ্ছে। নমস্কার।